ওপার বাংলায় নৌকাডুবি, বাংলাদেশে ধানের শীষে বিএনপি একাই ডাবল সেঞ্চুরি। 20 বছর পর ক্ষমতায় প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি। এবার ঢাকার মসনদে খালেদার ছেলে তারেক রহমান। প্রচারে বিএনপির স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলাদেশ। বাংলাদেশ বিএনপিকে রাখলো সবার আগে। পদ্মাপাড়ে পরিবর্তন, বিএনপির প্রত্যাবর্তন। দুশো 99 আসনের মধ্যে 212 আসনে জয় বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি জোটের। 209 আসন পেয়ে বৃহত্তম দল বিএনপি। বাংলাদেশে এবার 85 জন মহিলা ভোটে লড়েন, জিতেছেন 7 মহিলা প্রার্থী, এর মধ্যে বেশিরভাগই বিএনপির। বাংলাদেশের ইতিহাসে চির প্রতিদ্বন্দ্বী দুই দল, শেখ হাসিনার আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার বিএনপি। দুই বেগমের কেউ এবার বাংলাদেশের লড়াইয়ে নেই। 2024 সালে ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন হাসিনা, আর গত ডিসেম্বরে মারা যান খালেদা জিয়া। তার ছেলে তারেক রহমানই এবার ঢাকার মসনদে। তারেক রহমানকে বাংলায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানায়। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। পরে তারেক রহমানের সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর। শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁরও বার্তা বাংলায়। মমতা লিখেছেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাইকে, তাঁর দলকে এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বার্তা, তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। নির্বাচন সফলভাবে করার জন্য বাংলাদেশিবাসীকেও শুভেচ্ছা। আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ, বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করতে আমরা আগ্রহী। ঢাকায় চীনা দূতাবাসের তরফে বার্তা, বাংলাদেশের জনগণকে অভিনন্দন, বিএনপিকেও শুভেচ্ছা। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং দুদেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি। ঢাকায় থাকা আমেরিকার রাষ্ট্রদূত এক্স পোস্টে লিখেছেন, ঐতিহাসিক জয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে শুভেচ্ছা। বাংলাদেশে বিএনপির বাজিমাত, বাংলাদেশে ধানের শীষে। নিউজ 18 বাংলা। সীমান্ত বরাবর জামাতের দাপট। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত বিদ্বেষকে কাজে লাগিয়েই সীমান্তের সিটগুলিতে জামাতের জয়, আর যা উদ্বেগের। বাংলাদেশে ভোটে ভরাডুবি, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার আসনগুলিতে কট্টরপন্থী দল জামায়াতে ইসলামীর দাপট, জানিয়ে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। জামাতের যে ভোট ব্যাংক কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগে 12% আশেপাশে জামাতের ভোট থাকতো, সারা বাংলাদেশে প্রায় 40%-এর কাছাকাছি ভোট। তো বিভিন্ন কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপির সাথে। লালমনিরহাট বলে যে জায়গাটি রয়েছে বাংলাদেশে, যেটা আমাদের উত্তরবঙ্গের সংলগ্ন অনেকটা বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি, সেই অঞ্চলে চায়না নিউ এয়ারবেস তৈরি করছে এবং সেই এলাকায় বিভিন্ন রকম জঙ্গি ঘাঁটি রয়েছে। জামাতের দখলে অসম ঘেঁষা মৌলভীবাজার 1, মেঘালয় ঘেঁষা কুড়িগ্রাম 4, কোচবিহার লাগোয়া লালমনিরহাট 1, উত্তর 24 পরগনা ঘেঁষা সাতক্ষীরা 3, নদিয়া ঘেঁষা মেহেরপুর 1, মুর্শিদাবাদ ঘেঁষা চাঁপাই নবাবগঞ্জ 1, চাঁপাই নবাবগঞ্জ 3 এবং রাজশাহী 1, মালদা ঘেঁষা চাঁপাই নবাবগঞ্জ 2।
এই চাঁপাই নবাবগঞ্জ সীমান্তবর্তী মালদার সুখদেবপুরে গত বছর ভারতীয়দের ওপর হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। মালদা ঘেঁষা এই সীমান্তবর্তী আসনে জয়ী জামাত। 1991-এর ভোটে জামাত পেয়েছিল 20টি আসন। 2008-এ বিএনপি সহ 3টি দলের সঙ্গে জোট করে লড়ে জামাত, জেতে 2টি আসন। 2026-এ 2 থেকে 1 লাফে 68। জামাত মানেই ভারত বিদ্বেষে শান, আর তাদের বন্ধু চীন, পাকিস্তান। সেই জামাতের ভারত সীমান্ত বরাবর আসনগুলিতে জয় উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জামাত কিন্তু হেরে গেলেও তারা তাদের যে নেটওয়ার্ক, ক্যাডার বেস দল, তো তারা কিন্তু শক্তিশালী করবে। বাংলাদেশে যেহেতু এখন আইএসআই খুব শক্ত ঘাঁটি গেড়েছে, ফলত এটা আমাদের উদ্বেগের জায়গা রইল। আমাদের নিজস্ব যে সেলফ ডিফেন্স সেটাকে তো মজবুত করবে আমাদের এই দিক থেকে। আরেকটা হচ্ছে ডিপ্লোম্যাটিক মেজার্স, অর্থাৎ বিএনপি কনফিডেন্সে আনতে হবে এই সরকারকে। সেটা যদি হয় তাহলে জামাতকে পরোক্ষভাবে চাপ দেওয়া সম্ভব হবে। ভারতকে কাউন্টার স্ট্র্যাটেজি দিতে হবে। নিউজ 18 বাংলা। আসছি পরের খবরে। ডেডলাইনের আগেই এসআইআর শুনানি শেষ। একদিন আগেই রাজ্যে শেষ এসআইআর শুনানি। সিও দপ্তরের রিপোর্ট জেলা শাসকদের। ইতিমধ্যেই 1,23,00,000 ভোটারের নথি যাচাই। 1,52,00,000 মতো নোটিশ ইস্যু কমিশনের। প্রায় 3,56,000 নোটিশ দেওয়া যায়নি। অন্যদিকে এসআইআর শুনানিতে 1,40,000 অবৈধ। শুনানি শেষে চিহ্নিত অবৈধ ভোটার শুনানিতে এলেও বৈধ নথি জমা দিতে পারেননি। 1,40,000 ভোটারকে চিহ্নিত কমিশনের। চূড়ান্ত তালিকায় এই 1,40,000 নাম বাদ। নাম বাদের কারণ জানিয়ে চিঠি পাঠাবে কমিশন। আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা। এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, 5 বছর সংরক্ষিত থাকবে এসআইআর নথি। পরে ভুল ধরা পড়লেও শাস্তি পেতে হবে। কাজে ভুল হলে কেউ রেহাই পাবেন না। প্রয়োজনে 2 বছর বাদেও পদক্ষেপ করা হবে। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। তাই কি এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা? এসআইআর নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হুঁশিয়ারি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব নথি নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। 1 বছর বা 2 বছরের জন্য নয়, 5 বছরের জন্য সংরক্ষিত থাকবে। কয়েক বছর পরেও ভোটার তালিকায় কোনো বিদেশির নাম ধরা পড়লে সংশ্লিষ্ট অফিসারকে শাস্তি পেতে হবে। এখানেই শেষ নয়, মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে। এদিন ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এও বলেন, অনেক জায়গা থেকে ভুল নথি আপলোড করা হচ্ছে। নথি হিসেবে কোথাও সংবাদপত্র আপলোড করা হয়েছে, কোথাও পাসপোর্ট আপলোড করার কথা বললেও সাদা কাগজ আপলোড হয়েছে। এমনই বেশ কিছু নথি দেখিয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে সতর্ক করে দেন মুখ্য নির্বাচন কমিশনার। দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে বলেন, সব থেকে খারাপ কাজ হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। তখন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, এই ধরনের ভুল হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মালদা, কোচবিহার সহ বেশ কয়েকটি জায়গায় জেলা শাসকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ফের মনে করিয়ে দেন, এসআইআর এর কাজ নিয়ে সতর্ক থাকতে হবে। এই কাজ সঠিক এবং নিখুঁতভাবে করতে হবে। অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করা যাবে না। অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি নেওয়া যাবে না। ভালো মানের কাজ চাই। ভোটার তালিকায় অনৈতিকভাবে কোনো নাম যেন না ঢোকে অথবা বাদ যায়। 5 দিনে 1 কোটি ভোটারের নথি আপলোড করা হয়েছে। এই নথিগুলো কি যাচাই করা হয়েছে? কারা যাচাই করেছেন? সব নথি ফের যাচাই করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাতে কোনো ভারতীয় নাম বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। ভোটার তালিকায় কোনো বিদেশির নাম যাতে না থাকে সেটাও নিশ্চিত করতে হবে।
এসআইআর প্রক্রিয়ায় একের পর এক ভুল নথি কেন আপলোড করা হচ্ছে তা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সাথে এও বুঝিয়ে দিলেন কোনো অফিসারই জাতীয় নির্বাচন কমিশনের হাত থেকে রেহাই পাবেন না যদি তিনি ভুল করে থাকেন। আজ না হোক 2 বছর বাদেও জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নেতাকর্মীদের মন বুঝতে গোপন ফর্ম। পশ্চিমবঙ্গে প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ফর্ম বিলি বিজেপির। নিচুতলার নেতাকর্মীদের মতামত নিয়ে প্রার্থী তালিকা তৈরির পরিকল্পনা। টার্গেট 26, লক্ষ্য বাংলা জয়। প্রার্থী বাছাইয়ে সতর্ক বিজেপি। পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা তৈরির জন্য দলের নিচুতলা নেতাকর্মীদের মতামত নেওয়া শুরু হয়েছে। এর জন্য দেওয়া হচ্ছে গোপন ফর্ম। গত 1 সপ্তাহ ধরে গোপন ফর্ম বিলি করা হচ্ছে জেলায় জেলায়। এই ফর্ম দেওয়া হচ্ছে মণ্ডল সভাপতি, বুথ স্তরের নেতা ও কর্মীদের। 6টি নাম লিখে জমা দিতে হচ্ছে। 3টি পছন্দের প্রার্থীর নাম আর বাকি 3টি অপছন্দের। প্রার্থী হিসেবে যাদের নাম উঠে আসছে তাদের সঙ্গে সংগঠনের সম্পর্ক কেমন তা যাচাই করে নিতেই এই গোপন ফর্মের ফর্মুলা। ভারতীয় জনতা পার্টি সবসময় ভারতের জনতার কথাকে মান্যতা দেয়। ভারতবর্ষের সবকটি প্রদেশে যেখানে যেখানে আমরা আছি সেখানে মানুষের কথা ভেবে, মানুষের সঙ্গে কথা বলে জনতার সরকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। এখানেও তাই হচ্ছে। আমরা মানুষের সঙ্গেই আছি। যে 3 থেকে 77 যে উত্থান, সেই উত্থানেতেও আমরা মানুষের আশীর্বাদ নিয়েই চলেছি। সবাইকেই গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপির যারা কর্মী, বিজেপির যারা নেতা, তারা কোনোদিন এই নিয়ে ভাবেনি। আমাদের লক্ষ্য দিন বদলের। 2021-এর বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে এ রাজ্যে স্বপ্ন ভঙ্গ হয়েছে বিজেপির। পর্যবেক্ষকদের একাংশের মতে এই 2 ভোটেই প্রার্থী বাছাইয়ে বেসরকারি সংস্থার সমীক্ষার ফলকে গুরুত্ব দেওয়া হয়েছিল। বুথ স্তরের নেতাকর্মীদের মতামত সেভাবে নেওয়াই হয়নি। এর জেরে নেতৃত্বের সিদ্ধান্ত এবং সংগঠনের পছন্দের মধ্যে তফাৎ থেকে যায়। এই ছবিটা এবার বদলাতে চায় বিজেপি। নিচুতলা নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে তাই গোপন ফর্মের ফর্মুলা। সংকল্পপত্র থেকে আগামী নির্বাচনের প্রার্থী বাছাই সকল ক্ষেত্রে এবার বঙ্গ বিজেপি অনেকখানি সংযত এবং সব দিক থেকেই দেখা যাচ্ছে বিজেপি নিচু তলার কর্মী সমর্থকদের অনেক বেশি করে গুরুত্ব দিচ্ছে। তবে আগামী নির্বাচনের আগে বিজেপির একাধিক পদক্ষেপ নির্বাচনের ভোট বাক্সে কতখানি প্রভাব ফেলে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। আসছি পরের খবরে। পূর্ব কলকাতায় আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি। এই জলাভূমি বুঝিয়েই দেদার বেআইনি নির্মাণ। এ নিয়ে ফের জল গড়িয়েছে পরিবেশ আদালতে। কেন জলাভূমি ভরাট রোখা যায়নি? পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের। 1 মাসের মধ্যে তাদের জবাব তলব। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতেই দেদার বেআইনি নির্মাণ। এ নিয়ে একের পর এক এফআইআর, অভিযোগ, তা সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি। বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে ফের জল গড়ালো পরিবেশ আদালতে। 2রা ফেব্রুয়ারি মামলা করেন হাওড়ার পরিবেশ কর্মী অঙ্কুর শর্মা। 5ই ফেব্রুয়ারি মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণ পরিবেশ আদালতের। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পঞ্চায়েত বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। আদালতের প্রশ্ন, কেন জলাভূমি ভরাট রোখা যায়নি? কেন আগুন লাগার ঘটনার আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি? 1 মাসের মধ্যে সব পক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। এই খেয়াদাহা 2 গ্রাম পঞ্চায়েত, যার মধ্যে এই ওয়েটল্যান্ডটা পড়ছে, এর আগেও আমি একটা মামলা করেছিলাম গ্রিন ট্রাইব্যুনালের সামনে, দ্যাট ওয়েটল্যান্ডগুলো বুঝিয়ে কনস্ট্রাকশনগুলো করা হচ্ছে। শুনানি দিন সব ডিপার্টমেন্টের প্রশ্নটা উঠেছে, আর সব ডিপার্টমেন্ট কাছে নোটিশ অনারেবল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্ডার মধ্যে দিয়েছে কি সব ডিপার্টমেন্ট কাছে নোটিশ ইস্যু করেছেন, আর ওর মধ্যে বলা হয়েছে কি 1 মাস মধ্যে সব ডিপার্টমেন্ট নিজের রেসপন্সটা ফাইল করবে। এই দেখুন, এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি 1985 সালে।
নরেন্দ্রপুরে খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপরে ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গেছে ততই জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ। এবার দেখুন 2025-এর ছবি। ভালো করে দেখুন, 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। এ নিয়ে 350-র বেশি এফআইআর হয়েছে, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ 2021-এর পরে থানায় আর অভিযোগই জানায়নি পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি নিয়ারলি ডিফাঙ্কড হয়ে গেছে। তারা আছেন কাস্টোডিয়ান, এই ওয়েটল্যান্ডদের কাস্টোডিয়ান, আর তাদেরকে স্পেশালি স্ট্যাচুট ক্রিয়েট করেছে সো দ্যাট এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে রক্ষা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি রক্ষা করার কোনো জায়গাই নেই। ওনারা এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, ওনার নো স্টিপে এনক্রোচমেন্ট হচ্ছে, কিন্তু ওনারা কিছুই করছেন না। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ সহ একাধিক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবেশ আদালত। হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। সমকামী প্রেম, তাই সংসারে ইতি। স্বামী সন্তান ছাড়লেন বীরভূমের ইন্দ্রাণী। নতুন সংসার পাততে প্রীতি কুমারীর সঙ্গে রওনা বিহারে, আর তার আগে রামপুরহাট আদালতে করলেন মিউচুয়াল ডিভোর্সের আবেদন। ইনি বীরভূমের ইন্দ্রাণী দালাল, পাশে বিহারের প্রীতি কুমারী। দুজনেই সমকামী, প্রেমের সম্পর্ক। সেই টানেই 4 বছরের সংসার ছাড়লেন ইন্দ্রাণী। বাড়িতে স্বামী এবং 3 বছরের ছেলে। তাদের ছেড়ে বিহারের প্রীতির সঙ্গে সংসার পাততে চান, তাই রামপুরহাট আদালতে করলেন মিউচুয়াল ডিভোর্সের মামলা। এরপর প্রীতির হাত ধরে বিহারে রওনা। ডিসিশনটা নিলাম কারণ আমি একজন সমকামী। আমার বাড়ি থেকে মেনে নেয়নি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। আমরা 5 বছর সংসার করলাম। আমি ভাবলাম যে হয়তো আমার কোনো মনের ভুল হতে পারে, এটা আমাকে মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়েছিল। আমি কোনোভাবেই পারছিলাম না থাকতে ওর সঙ্গে। তো এর সঙ্গে আমার 2 বছর আগে পরিচয় হয়। তো আমি ডিসিশন নিই যে ওর সঙ্গে আমি এবার বিয়ে করব, মানে চলে যাব। বীরভূমের মারগ্রামের বাসিন্দা ইন্দ্রাণী। 4 বছর আগে এলাকারই এক যুবকের সঙ্গে বিয়ে হয়। তাদের 3 বছরের ছেলেও রয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রীতির সঙ্গে আলাপ ইন্দ্রাণীর। আলাপ থেকে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। সেই প্রেমের টানে সংসার ছাড়ার সিদ্ধান্ত নেন ইন্দ্রাণী। ঠিক করেন প্রীতির সঙ্গে বিহারে চলে যাবেন, নতুন সংসার পাতবেন। সেই মতো বুধবার বীরভূমে পৌঁছন প্রীতি। डिसीजन यही लिया कि इनका डिवोर्स हो गया और हम जा रहे हैं मुजफ्फरपुर, बिहार। तो उसका तो एक बच्चे भी है, फैमिली है। तो क्या होगा, हम दोनों प्यार करते थे। वहाँ पे दोस्त है, वहाँ पे जॉब करेंगे। मेरे घर पे मम्मी पापा भाई बहन। हाँ, मम्मी तो मान गई है, बोल रही है आने के लिए, अभी नहीं जाएंगे। অনেকের চোখে বাড়াবাড়ি, তবু একে অপরের হাত ধরে সংসার গড়ি। ইন্দ্রাণীর ইচ্ছে ডানা মেলেছে। ইন্দ্রাণী তার মনের মানুষের সঙ্গে নতুন সংসার গড়বেন ঠিক করেছেন। নিজের ইচ্ছেকে মর্যাদা দিয়ে, নিজের ভালোবাসাকে ভালোবেসে। কিন্তু ইন্দ্রাণীর যে 3 বছরের ছেলে রয়েছে, সে কি মায়ের স্নেহ থেকে বঞ্চিত হবে? আপনার তো একটা সন্তানও আছে, সেক্ষেত্রে কষ্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে। বলবো একটাই যে ও ভালো থাকুক, ওর বাবার কাছেও ভালো থাকুক, ও মানুষের মতো মানুষ হোক, এটাই। যৌন প্রবৃত্তি বা সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা জন্মগত। যেখানে পরিবার, বিবাহ, সন্তান ইত্যাদি রয়েছে, সেখানে সে তরুণীকে এক প্রকার ফোর্সফুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা আপাতভাবে স্বার্থপর মনে হলেও কেউই ব্যক্তির যে ওরিয়েন্টেশন বা ব্যক্তির নিজস্বত্ব সেটাকে মেনে নিতে পারেনি, যার ফলে কিন্তু একটি শিশু সেও ক্ষতিগ্রস্ত হয়েছে। রামপুরহাট থেকে অক্ষয় দিবর, নিউজ 18 বাংলা।